এখনো অধরা সমঝোতা, লোকসভা ভোটে একলা চলার পথে আইএসএফ। অন্যদিকে নওশাদ সিদ্দিকীদের আশা ছেড়ে কংগ্রেসের সঙ্গে আলোচনায় সিপিএম। বাংলার বিরোধীদের ইন্ডিয়া জোট হয়নি। অনেক আগেই রাজ্যের ৪২টি আসনে একতরফা প্রার্থী ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া শিবিরের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস। তারপরেও চর্চা চলছিল বিজেপি বিরোধী বাম কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আসন সমঝোতা নিয়ে। এখন সেই সমঝোতার সম্ভাবনাও বিষ বাঁও জলে। আসন রফা নিয়ে আলোচনার মধ্যেই আলাদা আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে ৩ শিবির। ৪ দফায় মোট ২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। কংগ্রেসও রাজ্যের 10টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। 8টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফও। আইএসএফ এর তালিকায় এমন কয়েকটি আসন রয়েছে যেখানে আগেই প্রার্থী দিয়েছে সিপিএম ও কংগ্রেস। আইএসএফ সূত্রের খবর, সমঝোতার লক্ষ্যে শর্ত সাপেক্ষে প্রার্থী প্রত্যাহারের রাজি ছিল নওশাদ সিদ্দিকীর দল। তাদের শর্ত ছিল, মুর্শিদাবাদ থেকে প্রার্থী প্রত্যাহার করলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ও ভগবানগোলা বিধানসভা আসনটি আইএসএফকে ছেড়ে দিতে হবে। মুর্শিদাবাদে সিপিএমের প্রার্থী দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শ্রীরামপুরে বাম প্রার্থী হিসেবে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন দীপশিতা ধর। বিধানসভা উপনির্বাচনে ভগবানগোলা আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম। তাই আইএসএফ এর শর্তে রাজি হয়নি আলিমুদ্দিন। এই পরিস্থিতিতে আইএসএফকে ছাড়াই লোকসভা ভোটের অঙ্ক কষা শুরু করে দিয়েছে সিপিএম। অন্যদিকে সূত্রের খবর, ২৪-এর ভোটে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফও। চলতি সপ্তাহেই দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে নওশাদ সিদ্দিকীর দল। বড় পার্টিদের সদিচ্ছার অভাব। দেখুন, আমরা ছোট পার্টি, আমরা কিন্তু আমাদের যেগুলো প্রার্থী করছি বা যেগুলো দিয়েছি, নিশ্চিতভাবে দেখবেন সেগুলো ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে কিছু কারণ আছে যে এমন জায়গায় প্রার্থী দিয়েছি। সূত্রের খবর, দ্বিতীয় দফায় আরও ৮ থেকে 10টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিতে পারে আইএসএফ। তবে সেই তালিকায় রাজ্য রাজনীতির হাই প্রোফাইল আসন ডায়মন্ড হারবার থাকবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, সিপিআইএম এর পক্ষ থেকে কলতান দাশগুপ্ত, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা এবং তাপস ব্যানার্জি আইএসএফ এর পক্ষ থেকে আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি কলতানের কাছে আসি। কলতান, এখনো পর্যন্ত এই সমঝোতা সূত্র বেরোলো না এবং আইএসএফ তারা কার্যত একলা চলারই হুঁশিয়ারি দিচ্ছে না। যতক্ষণ দুটো রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে কথা হচ্ছে, ততক্ষণ একলা, মানে তিনটে বলছো না? হ্যাঁ, বামফ্রন্টের সাথেই তো কথা হচ্ছে, আবার কংগ্রেসও আছে ওদিকে, মানে বামেদের সঙ্গে আবার ওদিকে কংগ্রেসের কথা হচ্ছে। হ্যাঁ, সবার কথা হচ্ছে। বামেদের সাথে কংগ্রেস এই প্রথমবার লোকসভা নির্বাচন লড়ছে, আইএসএফও এই প্রথমবার লোকসভা নির্বাচন লড়ছে। ফলে এতগুলো শক্তি যখন তৃণমূল বিজেপিকে হারাতে এক জায়গায় এসছে, তখন কথা হতে একটু সময় লাগবে। এসেছে না আসতে চলেছে? এসছে, কথা তো হয়েছে। আমি কথা হওয়ার কথা বলেছি। যখন এক জায়গায় এসছে এবং ফলে ৪২টা যখন খুব জনপ্রিয় গানের কলি মনে পড়ছে, কথায় কথায় যে রাত চলে যায়, কি কথা রইল বাকি। কথায় কথায় রাত তো চলে যেতেই হবে, কারণ এই বিজেপি তৃণমূলের আমলে যে রাত হয়েছে, ওই রাত কাটিয়ে ভোর আসার জন্যই তো এত কথা। ফলে রাতটাকে চলে যেতে হবে, তার জন্যই কথাটা হচ্ছে আর কি, যাতে দীর্ঘমেয়াদী রাত আবার ফিরে না আসে। তো আমাদের এই কথাটা এই কারণে হচ্ছে, কারণ আমাদের যখন যেমন তখন তেমন জোট নেই। এনডিএফ এনডিএর মতো ওরকম ব্যাপার নেই। তো আমাদের যখন কিছু একটা হবে, যেমন বামফ্রন্ট হয়েছিল ওই 60-এর দশকের উত্তাল সময়ে, সেইটা কিন্তু এখনও অবধি সেটা টিকে রয়েছে। বাকি এইসব এনডিএ ইত্যাদি ইত্যাদি বলুন, তো হাওয়ায় উড়ে গেছিল। আবার ইন্ডিয়ার মিটিং হলো যখন, তখন আবার লোকে ইন্ডিয়ার নাম শুনতে শুরু করলো, তার আগে তো মাঝখানে উড়ে গেছিল। ফলে এইরকমই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এতগুলো রাজনৈতিক দল তৃণমূল বিজেপিকে লক্ষ্য করেই, তাকে টার্গেট করে তাদের হারানোর জন্য যখন রাজনীতির ময়দানে নেমেছে, তখন তো কিছু কথা হবেই। আমি একটু সৌম্যদার কাছে আসি। সৌম্যদার আগে আমরা দেখেছিলাম যে 2021-এ যখন এই সমঝোতা হয়, সমঝোতার আগে স্বয়ং অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে আপনারা একাধিকবার বলেছেন, পরে তো আরও বেশি করে বলেছেন যে আইএসএফ এর সঙ্গে বামেদের সমঝোতা হয়েছিল, কংগ্রেসের হয়নি। কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়েছিল বামেদের। এবার পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, আমরা 2016 সালের পর থেকেই বামেদের সাথে, মানে মূলত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের সাথে খোলাখুলি জোটের, মানে আসন সমঝোতাতে গেছি। জোট আসন সমঝোতা যেটাই আপনার 2016, তারপরে 2021, কিন্তু কোনো অবস্থাতেই আমাদের আইএসএফের সাথে কোনোদিনই জোট হয়নি, কোনো আলোচনাও হয়নি। আমাদের বিরুদ্ধে ওরা প্রার্থীও দিয়েছে 2021-এ।
আমাদের বিরুদ্ধে ওরা 2021-এ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে। ওরা ভিন্ন দল, আমাদের সাথে কোনো আলোচনা সেরকমভাবে ওদের হয়ও নি কোনোদিন। এখন ওরা যদি কোথাও প্রার্থী দেবেন কি দেবেন না সেটা তো তাদের ব্যাপার। এবং তারা ঠিক ব্রিগেডের করবে। সেই অকওয়ার্ড মোমেন্টও নিশ্চয়ই মনে আছে। সেটা আমরা জানি, তো আমরা সেসব পরিস্থিতি দেখেছি, তারপরেও আমরা জোট করেছি খোলাখুলি। আমরা চেয়েছি ভোট বাইফার্কেশন যাতে না হয়, আমরা চেয়েছি বাম এবং মানে কংগ্রেস এবং বামেরা একসঙ্গে লড়ুক, এবং আমরা চেয়েছি যাতে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোটটা যাতে কনসলিডেট হয়। এই উদ্দেশ্য আমাদের সবসময় ছিল, যাতে আমরা বিজেপি ও তৃণমূলকে সমানভাবে পর্যদস্ত করতে পারি ভোটের ময়দানে। এখন আইএসএফ সম্পূর্ণ একটা আলাদা দল, ভিন্ন রাজনৈতিক দল, তারা যদি মনে করে তাদের মতো করে চলবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের সাথে কোথাও আইএসএফের সাথে যোগাযোগ হয়নি, কথা হয়নি। দেবজিৎ যখন এগুলো দেখছো, মানে কি বলবো, আর কিছু বলার নেই, কেননা এই জোট ব্যাপারের এক্সপেরিমেন্ট বামেরা করতে পারেন, কংগ্রেস করতে পারেন। যে সেই অকওয়ার্ড পজিশনের কথা তুমি বললে, আমি শুধু ছোট্ট একটা ঘটনার কথা বলছি, আমি জাস্ট কলদান একটু ছোট্ট একটা ঘটনার কথা বলছি। 2021-এর নির্বাচন পরবর্তী কোনো একটা সময় এই আপনার রায় হচ্ছে, যে আপনার রায় আমার মনে আছে যে কয়েকজন যারা ছিলেন উপস্থিত তাদের আমার মনে আছে স্পষ্ট। দেবাংশু ভট্টাচার্য ছিলেন, সেই সময় কৌস্তব ছিলেন কংগ্রেসে, কৌস্তব ছিলেন। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কৌস্তব, যখন নওশাদ সিদ্দিকী তিনি যোগ দিয়েছিলেন, এবং সেই সময় কেউ একজন বলেছেন আব্বাস টাব্বাস যখনই বলেছেন সঙ্গে সঙ্গে নওশাদ সিদ্দিকী খুব স্বাভাবিকভাবেই রিয়্যাক্ট করেছেন। সেই সময় যখন রিয়্যাক্ট করেছেন তখন সম্ভবত কৌস্তব বাগচি, এবং যখন এটা চলছে তখন সিপিএম পুরোদস্তুর আব্বাস সিদ্দিকীর হয়ে ব্যাট করে যাচ্ছেন। এরকম একটা সময় আব্বাস সিদ্দিকীর একটা বাইট এসে পৌঁছলো আমাদের কাছে। আমরা সেই বাইটটায় কি আসে সেই মুহূর্তে এসেছে, আমরা সেটা চালালাম, এবং সেখানে আব্বাস সিদ্দিকীর সেই বাইটটা সেই সময়ে দাঁড়িয়ে একটা চূড়ান্ত অ্যান্টি ক্লাইম্যাক্স ছিল, যখন আব্বাস বললেন যে সিপিএম সম্পর্কে, যে এই রাজ্য থেকে মানুষ যাদের সরিয়ে দিয়েছে 34 বছর পর, তাদের আর ফেরাবে না। এটা জাস্ট মনে পড়লো, জাস্ট অ্যান অ্যানিকডোট। না, আমার যেটা বলার, যে এই জোটের যে রাজনীতির যে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন ওনারা, মানে তৃণমূল আর কংগ্রেস, মানে কংগ্রেস আর বামেরা মিলে, পাশ থেকে তৃণমূল সমর্থন করছে কি করছে না, আইএনডিআইআইয়া যে সব জোট টোট হয়েছে সেসব তারা একসঙ্গে আছেন কি নেই, জোট নেই কি জোট আছে সর্বভারতীয় ক্ষেত্রে, কারণ এটা লোকসভা নির্বাচন, আমাদের এই নিয়ে ভাবতেই হচ্ছে। এবার আমাদের যে এটা হচ্ছে গৃহীত, এই জোটের রাজনীতি বাংলার মানুষের দ্বারা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। 16-র পরে আর জোট নিয়ে বাংলার মানুষ ভাবে না। বাংলার মানুষের কাছে এখন পরিষ্কার কি হলো ভাই, তাহলে কি শাহজাহানকে ভোট দেওয়া যাবে নাকি জাস্টিস গাঙ্গুলিকে ভোটটা দিতে হবে, তাহলে কি চালচোর ট্রিপল চোরদের সঙ্গেই হাত মেলানো যাবে, নাকি তার বিরোধী যারা সত্যি বিরোধিতা করছে, তা মানে বিশ্বাসযোগ্য বিরোধী যারা, তাদের সঙ্গে থাকা যাবে, এরকম একটা ব্যাপার। কারা সরাতে পারে, কারা লড়তে পারে, যাদের প্রার্থী বাইরন বিশ্বাসকে এত কিছু করে সব ভোট এক জায়গায় করে জেতানো হলো। এমনি আয়ারাম গয়ারাম সবসময় অন্যদের বলা হয়, তৃণমূলকে বলা হয়, বিজেপিকে বলা হয়, কিছু ক্ষেত্রে সেটা তো হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। এ নিয়ে তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কিন্তু কথা হচ্ছে যে আয়রন উরে বাপরে বাপ কি ব্যাপার, জিতে যাওয়ার পরে মানে সাগর দিঘি তখন মানে পুরো পশ্চিমবঙ্গ একেবারে মডেল, মানে পশ্চিমবঙ্গ নয়, মানে এরপরে বোধহয় পৃথিবী, তারপরে কমিন্টার্ন ইন্টারন্যাশনাল সাগর দিঘি শব্দ যোগ হয়ে যাবে ওদিক থেকে। তো এইরকম একটা জায়গা আমরা দেখলাম যে জন্মানোর পরে হামাগুড়ি দিয়ে বাইরনবাবু ঢুকে পড়লেন চটাস করে তৃণমূলেতে। উন্নয়নটাকে তো দেখতে হবে, উন্নয়ন, হ্যাঁ, তো উন্নয়ন হয়ে যাওয়ার পরে ওনাদের উন্নীত কতটা হয়েছে সেটা বুঝতে পারছি না, তারপরেও জোটের কথা বলছেন। আর সেই যে সেই অকওয়ার্ড পজিশন, অধীর দা আপনি এখন থামুন, এখন আব্বাস বক্তব্য রাখবে, সেলিম বাবু এটা কে বলেছিল, এই তো এটা কে বলেছিল, মঞ্চে কোথায় মঞ্চে আমাদের ব্রিগেডে বলছে, আমরা মিথ্যা কথা বলছি, দেখা বলি, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, কিন্তু এখানে দেখা ক্ষমা চাইতে হবে, এই কথাটা মাইক দিয়ে আপনি বলছেন না, এক সেকেন্ড না, আমি বলছি মিথ্যে না, হয়নি, আমি বলছি শব্দটা হয়নি, ঠিক আছে, এই শব্দটা হয়নি, মিথ্যা কথা বলছি, আমি মিথ্যা ভুল মিথ্যা বলছি, আমি বলছি কলতান আমি বলছি তো, আমাকে বলতে দাও, কলতান আমায় বলতে দাও না, দেবজিৎ আমায় বলতে দাও। টু রিমেন ট্রুথফুল as a journalist, I must say
এই কথাটা মাইক্রোফোনে কোথাও শোনা যায়নি। অফকোর্স আমি একটু আগেও অকওয়ার্ড মোমেন্টের কথা বলেছি, যখন অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য দিচ্ছেন তখন আব্বাস সিদ্দিকী উঠছেন এবং সেই সময় আব্বাস সিদ্দিকী নিয়ে যে আলোড়ন তৈরি হয়েছিল সেটা এম্বারাসিং ছিল অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসের পক্ষে। কিন্তু এক সেকেন্ড, কিন্তু অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি জি 24 ঘন্টা না, জি 24 ঘন্টার মাইক্রোফোনে এখন সরতে হবে, জি 24 ঘন্টার মাইক্রোফোনে ওখানে দাঁড়িয়ে এই কথাটা বলা হচ্ছে, এটা বলেন আপনি ব্রিগেড আপনি ওই ব্রিগেডে গেছিলেন হয়তো, ভালো করে শোনেননি। আপনি ওই ব্রিগেড গেছিলেন হয়তো, কিন্তু ভালো করে শোনেননি। আমি এই প্রসঙ্গে এটা আজকে আলোচ্য বিষয় না। ইতিমধ্যে সুদীপ রাহা আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, আমি সুদীপের কাছে আসবো। সুদীপ, আমরা দেখতে পাচ্ছি আইএসএফ একলা চলার বার্তা দিচ্ছে। খুব আশা করে 24 ঘন্টায় এসেছি আজকে। কেন? হাতে পোস্টার নিয়ে। কিসের? এই আসানসোল আর ডায়মন্ড হারবারে আমাদের প্রার্থী দরকার। আমরা ওয়াক ওভার দিতে চাই না বিজেপিকে, আমরা সিপিএম কংগ্রেসকে ওয়াক ওভার দিতে চাই না। বিজেপি যারা নাকি 2019 সালের পর থেকে ভাইপো 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 করে এত কিছু করেছে। আচ্ছা, বিজেপির প্রতীক আছে, ওকে, আসানসোল এবং ডায়মন্ড হারবার, বাকিদের সঙ্গে তো সমঝোতা হয়ে গেছে। আরে সমঝোতার কি আছে? শুধু বিজেপির প্রতীক। আরে সমঝোতার কি আছে? সমঝোতা তো তোমরা করেছো আব্বাসদের দলের সাথে। সমঝোতা তোমাদের আব্বাসদের দলের সাথে সমঝোতা। তোমাদের সমঝোতা লাল পার্টির সাথে, যারা হাতের সাথে তাদের সাথে। তৃণমূলকে হারানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তবে হ্যাঁ আমার মনে হয় যে এই পোস্টার কাজে নাও লাগতে পারে যদি ইডি বা সিবিআই কে প্রার্থী করা হয়। এমন দৈন্যদশা চলছে বিজেপির, ইডি আর সিবিআই কেও বোধহয় প্রার্থী করা হতে পারে। তার কারণ 42টা আসনে পারলে সবার বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দেয়। নির্বাচন ডিক্লিয়ার হয়ে যাওয়ার পরেও মহুয়া মৈত্রকে ইডি ডেকে পাঠাচ্ছে, রাজ্যের মন্ত্রীর বাড়িতে সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। তো আমরা বলছি বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু সারফেস করেনি নির্বাচন ঘোষণা হওয়ার পর। আচ্ছা, এই অভিযোগ আমি বিরুদ্ধে যারা শাস্তির সুপারিশ করেছিল, যে লোকপাল, তার সেই লোকপালের কোনো চেয়ারম্যান ছিলেন না। 8 জনের শূন্য পদ, 8 জনের শূন্য পদ। লোকপাল ব্রিজভূষণের বিরুদ্ধে যায় না, অর্ডার বের হয় না। সিবিআই 40,000 কোটি টাকার দুর্নীতি যায় না। আপনার ইডি সিবিআই অজিত পাওয়ারের বিরুদ্ধে যায় না। আপনার ইডি সিবিআই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যায় না। আপনার ইডি সিবিআই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যায় না। আমি এই প্রসঙ্গে আসবো। ইতিমধ্যে আইএসএফ এর পক্ষ থেকে তাপস ব্যানার্জি আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি একটু তাপস ব্যানার্জির কাছে যাব। তাপস বাবু, আপনারা কি ভাবছেন এই যে আইএসএফ এখন একলা চলার একটা বার্তা দিচ্ছে, কেন? বিষয়টা হচ্ছে একলা চলার বার্তা আমরা দিচ্ছি না। আমরা মনে করি বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় আসার কথাই আমরা বলছি। আপনারা এখনো ধৈর্য রাখছেন? হ্যাঁ, আমরা এখনো আহ্বান রাখছি যে মহা মানুষের জোট করে উঠুক, দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল এবং ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষের জোট গড়ে উঠুক। এবং উঠেও গেছে মানুষের জোট। এবার দলীয় কিছু প্রতিবন্ধকতার ব্যাপারে কিছু দলীয় যে সমস্ত কিছু ইকুয়েশন থাকে সেটা নিয়ে হয়তো কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু আসলে তো মানুষের জোট, ভোটটা দেবে মানুষ ডিটারমাইন্ড হয়ে গেছে তৃণমূল বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বরখাস্ত করবে। সেক্ষেত্রে যাকে যেখানে শক্তিশালী সে সেখানে জয়ী হবে এবং তাকে মানুষ ভোট দেবে। এবার আমি জানি না আপনারা কোন জোটের কথা বলছেন, একলা চলার কথা বলছেন। আমরা 8টা সিট দিয়েছি, প্রয়োজনে ঐক্যের স্বার্থে আমরা একটা সিট তুলেও নিতে পারি, কিন্তু আমরা তো 8টা সিটে লড়ছি। আমরা তো নতুন দল। আপনি বলুন তো, কেজরিওয়াল যখন দিল্লিতে নতুন দল গঠন করে তখন তো একাই লড়েছিল, কাউকে কি কোনো সিট শেয়ারিং করেছিল? ক্ষমতা এসছে। আইএসএফ যে কটা সিট দিয়ে তার জয় ছিনাতে পারবে না, এটাই বা কে ঠিক করে দিচ্ছে? ধরুন এখনো আইএসএফ যে ফ্যাক্টর হিসেবে আছে বলেই আপনারা আলোচনায় আনছেন, সবাই ভাবছে, কিন্তু আমরা এইটুকু বলছি, আমরা মহা মানুষের জোট চাই, বিজেপি তৃণমূল বিরোধী না। এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করার কথা তো সুজন চক্রবর্তীও বলছেন। আমি শোনাবো আপনাকে। সুজন চক্রবর্তী একই কথা বলছেন, আমি শোনাবো সুজন চক্রবর্তীর বক্তব্য। আইএসএফ একলা চলো না দোকলা চলো এটা তো আইএসএফ বলতে পারবে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে পারাটা পলিটিক্যাল টাস্ক অব দি পিপল অফ বেঙ্গল। তাপস বাবু,
হ্যাঁ, বিষয়টা হচ্ছে উনি ঠিকই বলেছেন, একলা চলো তো জায়গা নেই। যদি আমরা যে কটা দল তৃণমূল বিজেপি বিরোধী তারা একটা জায়গায় বসি না, একদিন বসে ঠিক করা হোক কটা সিট কে কোথায় দেবে। কেউ যদি চুপমার না থাকে, সত্যি যদি বিজেপিকে পরাস্ত করতে চাই, কিন্তু সেটা তো তৃণমূলের দ্বারা সম্ভব না। আর যদি কেউ মনে করে বিজেপিকে পরাস্ত করতে তৃণমূল সম্ভব, তাহলে তারা মূর্খের সঙ্গে বাস করছে। আর আমরা মনে করি যদি বিজেপি তৃণমূল বিরোধী যে জোট যে দলগুলো আছে তারা কি করবে, যার যেখানে শক্তি আছে সে সেখানে দেবে। আমরা আমাদের যেখানে শক্তি আছে সেখানে আমরা প্রার্থী দিয়েছি, একলা চলার তো ব্যাপার নেই। তারা সমর্থন করবে, আর আমাদের যেখানে শক্তি নেই সেখানে তৃণমূল বিজেপি বিরোধী যে শক্তি আছে তাদেরকে আমরা সাপোর্ট করবো। এটাই তো ইকুয়েশন। আমি একটু শুভময়দার কাছে আসি। শুভময়দা, এটা পলিটিক্স ইজ নট অনলি অ্যাবাউট এরিথমেটিক, শুধুমাত্র পাটিগণিত নয়, তার বাইরে একটা কেমিস্ট্রিও থাকে, রসায়নও থাকে। এই যদি অবস্থা হয়, এখনো পর্যন্ত আসন সমঝোতা নিয়ে এত ইফস অ্যান্ড বাটস, প্রথমত আপনি এই আসন সমঝোতা বলুন, জোট বলুন, এটার রূপায়ণ তার আশা কতটা দেখছেন, নাম্বার ওয়ান। এবং যদি আসন সমঝোতা ফাইনালি হলো, ময়দানে, ভোটের ময়দানে সেই রসায়নটা সেটা কতটা জমাট বাঁধবে? দেখুন, এই পাটগণিত এবং রসায়ন এটা যদি উদাহরণ হিসেবে দেখেন, বিভিন্ন সময় কেন্দ্রে ইউপিএ বা এনডিএ যখন ক্ষমতায় এসেছে অনেক সময় কাজ করেছে, আবার অনেক সময় কাজ করেনি। এই রসায়নের কথা যদি বলতে চান, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার একেবারে পাটিগণিত এবং রসায়ন দুটো একসঙ্গেই ছিল, আবার অনেক জায়গায় ঘটনাগুলো ঠিকভাবে ঘটে না। তবে আপনি যেভাবে শুরু করেছেন আর কি, যে কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি, রাজনীতিতে তো কোনো কিছুর শেষ নেই। কে কোন দলে থাকবেন, কে কার সঙ্গে জোট করবেন, এই যে পরিবর্তনশীল রাজনীতি, এই বিষয়টাকে কিন্তু মেনে নিতে হবে। আমাদের দেশের যে ব্যাখ্যা, রাজনীতির যে ব্যাখ্যা, সেই জায়গাতে খুঁজে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তাকে জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। বামপন্থীদের যে বড় সমস্যাটা হচ্ছে, বোধহয় রাজনৈতিক বাধ্যবাধকতায় তারা মনটাকে ফাঁকি দিয়ে ফেলছেন। আমি একটা উদাহরণ দিই। ধরুন, সুজন চক্রবর্তী দমদমে দাঁড়িয়েছেন, প্রচুর উৎসাহ, মানুষের মনে অনেক ছবি টবি আসছে। সেখানে বরানগর কেন্দ্রে তারা ভাবছেন যে আরএসপি কে প্রার্থী করবেন না কংগ্রেসকে প্রার্থী করবেন। এদিকে তৃণমূল এবং বিজেপি দুজন শক্তিশালী প্রার্থী দিয়ে দিয়েছে। সুজন চক্রবর্তীকে যদি বেশি ভোট পেতে হয়, তাহলে বরানগরে যে বামপন্থী প্রার্থী যদি দাঁড়াতেন তাকেও লড়াই করতে হতো। এটা খুব স্বাভাবিক অঙ্ক রাজনীতির। অর্থাৎ এই যে বামপন্থীরা তাদের যে বিভিন্ন আলোচনা, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারছেন কিনা। একই রকম কেন্দ্রের ক্ষেত্রে যদি দেখেন, INDIA মানে ইন্ডিয়া অ্যালায়েন্স যাকে বিজেপি বলছে, তাদের ক্ষেত্রেও এই ধরনের যে জায়গাগুলো, অর্থাৎ প্রচুর ফাঁক কিন্তু রয়ে গেছে। এবং এই জায়গায় যারা বিরোধী লড়াই করছেন জোট হিসেবে, তাদের তো একটা জেতার বার্তা দিতে হবে, বোঝাতে তো হবে যে উইনেবিলিটি আছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি উইনেবিলিটি বামপন্থীরা বা আইএসএফ বা কংগ্রেস জোট দেখাতে না পারেন, তখন যে সাধারণ মানুষ ভোট দিতে যাবেন তারা জয়ীদের দিকেই ভোট দিতে যাবেন। এই উইনেবিলিটি দেখানোর ক্ষেত্রে কেন্দ্রেও যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই তো মানুষকে করতেই হবে, বিজেপিও বলছে গণতন্ত্র রক্ষার যে খাতির, সেখানেই তার জন্য লড়তে হবে। কিন্তু বিরোধীদের তো দেখাতে হবে তারা জিততে পারেন, তবে তো মানুষ ভোট দেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট, কংগ্রেস এবং তাদের যে জোটসঙ্গী যারা হতে পারেন, তাদের কাছ থেকে বড় চ্যালেঞ্জ যেটা, যে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, কিছু কিছু রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরের জায়গা, হয়তো বা একটু দমদম, এই জায়গাগুলোই যে তারা জিততে পারেন, তার জন্য যে কমিটমেন্ট তাদের দেখানোর দরকার ছিল, তারা এখনো সেই ভাবনা ভেবে যাচ্ছেন। এবং বড্ড রাজনৈতিক বাধ্যবাধকতায়, বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে সিপিআইএম, যে রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, সবাইকে আইএসএফ, তাদেরকে তো মঞ্চে তুলেছিলেন, এত বাধ্যবাধকতার মধ্যে একটা দল তাদের নিজের প্রতীকের ভোটটা বাড়াতে পারবেন কিনা, তারা নিজেদের উইনেবিলিটি প্রমাণ করতে পারবেন কিনা। বামপন্থীরা তো গভীর আলোচনা করেন, সিপিএম এ তো গাদা গাদা মিটিং হয়, তারা সেই মিটিং এ কি ফল হচ্ছে, আর তারা এইসব করতে গিয়ে মানুষের কাছে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে কিনা, এই প্রশ্ন কিন্তু সিপিএম এর কাছে বারবার থাকে। একেবারে আমি এখানে একটু কলতানের কাছে আসবো। কলতান, এই প্রশ্নটা তো ফেস করতে হবে। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানোর প্রশ্নটা তো আমরা খালি নির্বাচনের সময় করছি সেরকম নয়। গত ৩রা নভেম্বর থেকে 2 মাস ব্যাপী যে ইনসাফ যাত্রা বামপন্থী যুবরা করেছিল, সেটাও তো মানুষের কাছে গিয়ে তার বাড়ির দরজা নক করে কথা বলার জন্যই। এবার এই উইনেবিলিটির প্রশ্ন, কি বিকল্প হতে পারার প্রশ্ন, এইটাকে আমরা ভালো করে লড়াই করতে চাইছি বলেই কিন্তু এতগুলো জায়গায় কথা বলতে হচ্ছে। যদি সেটা না চাইতো, যে না ভাই আমরা যা আছি তাই করে দেবো, তাহলে তো 42টা আসনে 42টা নাম ঘোষণা করা তো একটা 10 মিনিটের ব্যাপার ছিল। কিন্তু সেই 10 মিনিটের ব্যাপারটাকে এইখানে লিঙ্গার করা, স্ট্রেচ করা, আরও একটু
নিবিড় আলোচনার মধ্যে যাওয়া ওই কারণেই আসলে যে তৃণমূল বিজেপি বিরোধী জায়গাটাকে আমরা আরেকটু শিকড়েও নিয়ে যেতে চাইছি এবং আরেকটু তুঙ্গেও নিয়ে যেতে চাইছি। না হলে একদিন গিয়ে ওটা তো ঘোষণা করে দিলেই হয়ে যেত। মানুষের কাছে পৌঁছাতে হবে, এটা যেমন ঠিক, এবং মানুষের কাছে পৌঁছাবে যে আসল লড়াইটার বার্তাটা, সেই বার্তাটা যাতে ভালো করে ফুল প্রুফ আকারে পৌঁছায়, সেই জন্যই আমরা বলতে চাইছি। এর আগে বিজেপির নেতা অনেকগুলো নাম বলেছেন বিভিন্ন তর্ক বিতর্কে, কিন্তু সেই নামে মুকুটমণি অধিকারীর নামটা বাদ পড়ে গেল। মানুষের কাছে উনি গত পরশুদিন ফেসবুকে দিয়েছেন মোদির সভা, তার দুদিন পরে মমতা ব্যানার্জি মিছিলে হেঁটেছেন। এই রকম লোক উইনেবিলিটি নিয়ে পৌঁছাবেন, যিনি মমতা চোর লেখা গেঞ্জি পরতেন, এখনো সম্ভবত সোশ্যাল মিডিয়া ওই গেঞ্জিটার ছবি আছে, যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে, যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আছে কিনা তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস তোপ দেখেছে একাধিক অভিযোগ আছে, মানে আমি মিডিয়াতে অভিযোগ আছে বলছি। না, আমি সে কথা বলছি, আমি যে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসই সরব ছিল একদম। যেদিন উনি ওই মমতা চোর ওই লেখা গেঞ্জিটা পরে ওই মিছিলে হাঁটলেন, সেদিন যারা অভিযোগ করলেন তিনি তাদের সাথে এই ব্রিগেডের ওই র্যাম্পে হেঁটে গিয়ে তাদেরই প্রার্থী গেলেন। এই প্রার্থীর উইনেবিলিটি থাকার থেকে তৃণমূল বিজেপি বিরোধী প্রার্থীর উইনেবিলিটি থাকার প্রয়োজনটা বেশি। এইটা আরও যাতে ভালো নিবিড় সম্পর্ক তৈরি করে পৌঁছানো যায়, তার জন্য কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে নাথিং সাকসিডস লাইক সাকসেস। এই যে তোমরা নীতির কথা বলছো, তোমরা কর্মসংস্থানের কথা বলছো, তোমরা বলছো যে আমরা ধর্ম নয়, আমরা জাতপাত নয়, আমরা ডোল পলিটিক্স নয়, তোমাদের কথা মতো যে আমরা কর্মসংস্থানের জন্য, আমরা গণতন্ত্রের জন্য লড়ছি ইত্যাদি। কিন্তু বিষয়টা হচ্ছে উইনেবিলিটি যদি সত্যি এনশিওর না করা যায়, যদি সত্যি তোমাদের কথা মতো তোমরাই একমাত্র শক্তি হও যারা এই মুহূর্তে গণতন্ত্রের একমাত্র ধারক বাহক হতে পারো, সেটার জন্য তো উইনেবিলিটি এনশিওর করতে হবে। উইনেবিলিটি এনশিওর করার ক্ষেত্রে প্রথম জিনিসটা হচ্ছে যে ভোটটা কিসের ওপর হবে, জাতপাতের ওপর হবে নাকি ওই রুটি রুজির প্রশ্ন নিয়ে হবে। রুটি রুজির প্রশ্নটা যাতে সামনে আসে, ইনসাফ যাত্রার আগে রুটি রুজির প্রশ্নটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হোক, রাস্তায় হোক, যা আলোচনা হতো, আমরা এইটুকু গ্যারান্টি করতে পারি যে ইনসাফ যাত্রার পর সেটা বাড়তি হচ্ছে। এই যে রুটি রুজির প্রশ্নটাকে সামনে নিয়ে এসে এবারে লোকসভা নির্বাচনটা করা, এইটা দিয়ে উইনেবিলিটি ঠিক হোক, এইটাই আমাদের চাহিদা। সেইটা করার ক্ষেত্রে আমরা সাকসেসফুল আগের থেকে বেশি হচ্ছি বলে আমাদের ধারণা। বামেরা কোনোদিনই জাতপাত নিয়ে ভোট চাননি, এটা বামেদের দাবি। আমার কয়েকটা প্রশ্ন, যে কোনোদিন তো চাননি, ৭৭ও চাননি, আপনারা কংগ্রেসকে বদলে দিয়ে এসেছিলেন ক্ষমতায়, উইনেবিলিটি তখন আপনাদের ছিল। এই যে রুটি রুজির প্রশ্ন রেখেই আপনারা ১৬,০০০ কারখানা বন্ধ করে দিয়েছিলেন। কোথায় হিসেব? ভাই সবেতেই হিসেব দেব, বলতে দাও। 34 বছর কারখানা বন্ধ, দেখো 34 বছরে কারখানা বন্ধ, যে হিসেব সেটা ঢুকতে যাও না। তৃণমূলের মন্ত্রী 2012 সালে বিধানসভায় হিসেব দিয়েছিলেন 47 থেকে 2011 ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, কারখানা বন্ধ, এগুলো রিয়ালিটি। তৃণমূলের নেতা আছেন বসে, দর্শকরা দেখছে 58টা সংখ্যা শুরু করে বলে সুলেখা বন্ধ করেছিল আপনার মন্ত্রী। না 2012 তে বিধানসভায় দিয়েছেন 58টা কারখানা। আরে আপনার মন্ত্রী মানছেন না, তাতে মানুষের সংখ্যা বাড়বে কই কমবে না। ওর মন্ত্রীর খবর পরের চরণে যায়। হ্যাঁ, মিথ্যে কথা না বলে সত্যি কথা, একদম 58টা কারখানা বন্ধ হয়েছিল। 16,000 বলা যাবে না, 16,000 বলা যাবে না, ওই আর কিছু বলা যাবে না, বলা যাবে না, একদমই বলা যাবে না। একটা সময় তো দিতে হবে। টিভি চ্যানেল আর পাড়ার চায়ের দোকান না থাকলে ইনসাফ যাত্রার কোথায় হতো? এবারের কথাটা হচ্ছে যে ইনসাফ শব্দটা বলে ফেললেন। না প্লিজ পয়েন্ট এসো, আমাকে একটু বলতে দাও। এর পরের কথাটা হচ্ছে যে এই এত কিছুর পরও বামেরাই সেই আইএনডি ইআইআর জোটকে সমর্থন করতে দৌড়ে যান। কোন আইএনডি ইআইআর জোটে কে আছেন? এই আইএনডি ইআইআর দেশের নাম বলতে লজ্জা পায়। এতদিন ছিল এনডি জোট, এতদিন ছিল আইডন এন্টার, এই জোটকে বারবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে। একটু বলি তো, তারপরে সেখানেও আছেন এই সুময় দাও বলবেন এই ইআইআর জোট যেটা আছে সেই জোটেতে এনারা দুর্নীতির বিরুদ্ধে মামলা লড়ছে। কিরকম লড়ছে? লালু প্রসাদ যাদব কেন জেলে গিয়েছিলেন তাই নিয়ে কারোর কোনো সন্দেহ নেই, এবং কেন তিনি সেখান থেকে বেরোতে পেরেছেন, খাদ্য চুরি করেছিলেন, এইসব নিয়ে আমি কথা বলছি না। কিন্তু আজকে কিন্তু ইআইআর জোটে দাঁড়িয়ে বামেদের নতমস্তকে লালু প্রসাদ যাদব জিন্দাবাদ বলতে হচ্ছে। আচ্ছা আসুন এবারে কেজরিওয়ালকে, এনারা কি বলছেন যে কেজরিওয়ালকে ধরা হয়েছে, ইডি লেলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে এসব হলেও হতে পারে, কিন্তু এইসব পরিবারতন্ত্রের বিরুদ্ধে বামেরা লড়ছে। কংগ্রেসও লড়ছেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে, বামেরা কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন। আর কেজরিওয়াল আছেন ভেতরে, অরবিন্দজি, তার স্ত্রী জেলের বাইরে থেকে পুরো ক্ষমতা চালাচ্ছেন, তাই তিনি কিন্তু এমএলএ নন, তিনি কিছুই নন। বামেরা কিন্তু তাকেও সমর্থনটা করছে। স্ট্যালিন বললেন সারা ভারতবর্ষ থেকে সনাতনীদের, হিন্দুদের খুন করে ফেলতে
মারতে হবে, পুড়িয়ে মারতে হবে। সেইখানে দাঁড়িয়ে কংগ্রেস এবং বামেরা একটা মিলিমিটার মিছিল করেননি, কোনো স্টেটমেন্ট দেননি, এই রাজনীতি বিজেপি যখন বললেন সেটা বামেদের তো কোনো বাধ্যবাধকতা জোটের জন্য বামেদের বাধ্যবাধকতা বাবা, আরে বাবা, না না, বামেদের আপনি জনার্দন রেড্ডি পরিবার কথা বলুন, স্ট্যালিন এই কথা পরিবার জনার্দন রেড্ডিরা বলুন। দাদা বলছি জনার্দন রেড্ডি নামটা বুঝতে পারছেন তোমরা তাহলে কলতান বামেরা বিরোধী, আমি তো বলছি বামেরা সততাই একমাত্র মূলধন। আমি আবারও বলছি সততাই একমাত্র মূলধন বামেদের, যেটা ওই ক্যালেন্ডারে লেখা থাকে, হিমন্ত বিশ্ব শর্মা সততাই একমাত্র মূলধন। এই জন্য বামেরা শুধু টিভি চ্যানেলে আর পাড়ার চার দোকানে সাফ যাচ্ছে। ও দাদা, হিমন্ত বিশ্ব শর্মা ওই ইডি ডাকবে না? আমি দেবজিৎদাকে একটা প্রশ্ন করব। কর্ণাটকের স্ট্যালিন এ কথা বলেননি, বাসনা গৌড়া কথা বলেছিলেন স্ট্যালিন পুত্র। কর্ণাটকের বিজেপি একটা ছোট্ট বিরতি নেব, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। কারণ ডায়মন্ড হারবার, একটু আগে ডায়মন্ড হারবার নিয়ে এবং আসানসোল নিয়ে নিখোঁজ পোস্টার, মিসিং পোস্টার নিয়ে এসেছে সুদীপ রাহা। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ বুড়ি বুড়ি, এখনো পর্যন্ত বিরোধীরা সেখানে প্রার্থী নির্ধারণ করলেন না বা করতে পারলেন না কেন? একটা ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। সুদীপ এসেছিল, একটু দেরি করে এসেছিল, হাতে নিখোঁজ পোস্টার নিয়ে, যার মধ্যে একটা আসানসোলের ক্ষেত্রে তবু আমরা দেখেছি যে পাবন সিংয়ের নাম প্রথমে ঘোষণা হয়েছিল, তারপর বিতর্ক, তারপর পাবন সিং তিনি জানান যে তিনি লড়তে ইচ্ছুক নন বা অপারগ, যদিও এটা তিনি নিজে থেকে বলছেন না, তাকে দিয়ে বলানো হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত চর্চা জারি রয়েছে, কিন্তু পাবন সিংয়ের রিপ্লেসমেন্ট কে সেটা বিজেপির পক্ষ থেকে আসেনি। কিন্তু ডায়মন্ড হারবারের কি পরিস্থিতি? যে ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে বিরোধীরা তো বটে, নির্দিষ্টভাবে বিজেপি সর্বশক্তি দিয়ে তাদের সমালোচনা, অভিযোগ, অনুযোগ, প্রতিবাদ সমস্ত কিছু করে। সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনও বিজেপির প্রার্থী দেওয়া হলো না। নওশাদ সিদ্দিকী, যিনি অনেক দিন আগে থেকেই হাওয়া গরম করে দিয়েছিলেন যে তিনি প্রার্থী হতে ইচ্ছুক ডায়মন্ড হারবারে, সেই নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত সেখানে প্রার্থী হচ্ছেন কিনা সেটা স্পষ্ট নয়। এই যে সম্ভাব্য জোট বা সম্ভাব্য আসন সমঝোতার ফলস্বরূপ কে প্রার্থী হতে পারেন সেটাও এখনো স্পষ্ট নয়। অর্থাৎ এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিপক্ষ ডায়মন্ড হারবারে তাদের নাম মনোনীত হয়নি। দেখুন, বিজেপি প্রার্থী কই? আসানসোলের প্রার্থী কই? ডায়মন্ড হারবারের প্রার্থী কই? আরে হারাবার জন্য তো আমাদের কাউকে দরকার। দেশে 400 পার আর বাংলায় 35, ভোটের অনেক আগেই টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি, কিন্তু রাজ্যের সব আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। 3 দফায় রাজ্যের যে 40টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাতে নেই চর্চিত 2টি আসন। একটি গত দুবারের জেতা আসানসোল, আরেকটি রাজ্য রাজনীতির অন্যতম হাই প্রোফাইল কেন্দ্র ডায়মন্ড হারবার, যার বিদায়ী সাংসদ খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও নিজের দুবারের জেতা আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক, অথচ সেই আসনে এখনো পর্যন্ত প্রার্থীর নামই ঘোষণা করেনি রাজ্য রাজনীতির প্রধান বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবার নিয়ে মঙ্গলবার ফের বিজেপিকে খোঁজা দিল জোড়াফুল শিবির। ডায়মন্ড হারবার কেন্দ্রে আমরা আমাদের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবেন। তো বিজেপি যে এত কথা বলছে, তো এ তো প্রার্থী কই? প্রার্থী কই? আরে দিন কাউকে। শুধু খোঁচা নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডায়মন্ড হারবার থেকে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের কুণাল ঘোষ।
যারা বুক বাজিয়ে বলতেন বাংলার টাকা আটকাতে বলেছি দিল্লিকে, যারা কথায় কথায় বলতেন সিবিআই পাঠাচ্ছি, ইডি পাঠাচ্ছি, কথায় কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করতেন, তো বাবা শুভেন্দু, যদি সাহস থাকে, হিম্মত থাকে, ডায়মন্ড হারবারটা হোক। চ্যালেঞ্জের পাল্টা কুণালকে নিয়ে কটাক্ষের সুর শুভেন্দুর গলায়। তোমাদের কি? আমাদের প্রার্থী তো নরেন্দ্র মোদী। তোমার কি 3.5 বছর জেল খাটা মালের সম্পর্কে আমি বলি না, ইউ নো ইট। শুভেন্দু সরাসরি জবাব না দিলেও তার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, বিজেপিতে তৃণমূলের মতো জমিদারি নেই, তাই দলই ঠিক করবে ডায়মন্ড হারবারের প্রার্থী। এবং সে তো পার্টি ঠিক করবে কে কোথায় প্রার্থী হবে। আমাদের পার্টিতে তো ব্যক্তিগত চয়েস থাকে না, ওনাদের পার্টিটা হচ্ছে জমিদারির মতো। মমতা বন্দ্যোপাধ্যায় জমিদারি, তিনি যা চাইবেন তাই হবে। আমাদের পার্টিতে তো ওরকম হয় না, পার্টির একটা নির্দিষ্ট নিয়ম আছে, শৃঙ্খলা আছে। পার্টি যেখানে ঠিক করে, আমাকে পার্টি ঠিক করেছে বলে আমি এখানে দাঁড়িয়েছি। পার্টি যদি আমাকে বলতো যে আপনি অন্য জায়গায় দাঁড়ান, তাহলে আমাকে অন্য জায়গায় দাঁড়াতে হতো। শুধু বিজেপি নয়, ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বাম কংগ্রেস। নওশাদ সিদ্দিকী বারে বারে হুঙ্কার ছাড়ছেন বটে, কিন্তু তার লড়া নিয়েও বিস্তর ধোঁয়াশা। এই আবহে অভিষেক ডায়মন্ড হারবার থেকে কার্যত বিনা বাধায় জিতবেন কিনা তা নিয়ে বিরোধীদের বিদ্রুপে বিঁধছে জোড়াফুল শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, যখন তোমরা বলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 294টি কেন্দ্রে উনি প্রার্থী, আজকে তো শুভেন্দু অধিকারী বলছেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী নরেন্দ্র মোদী। প্রার্থী কোথায়? যিনি লড়বেন, যিনি দুয়ারে দুয়ারে ভোট প্রচার করতে যাবেন, যিনি যার নাম থাকবে ব্যালট পেপারে, ইভিএমে, তিনি কোথায়? আমাদের সংগঠন আছে, আমরা সাংগঠনিক দল, প্রার্থী কেন্দ্রিক দল তো নই। প্রার্থী যিনি হন না কেন, এটা ঘটনা আমাদের নেতাও নরেন্দ্র মোদী, এবং সর্বভারতীয় ক্ষেত্রে আমরা নরেন্দ্র মোদীকে সামনে রেখে আমরা লড়ছি। তো 42টা কেন্দ্রে এটা করতে পারতেন। 42টা কেন্দ্রেই তাই হচ্ছে, বাদ বাকি সব জায়গাতেই তাই হচ্ছে। টেকনিক্যাল কারণে, যেখানে মনে রাখতে হবে ডায়মন্ড হারবার মডেল, তৃণমূলের সেই বিখ্যাত উক্তি, যেখানে কিনা ভোট পরবর্তী হিংসা 21-এর পরে সব থেকে মারাত্মক লেভেল হয়েছে, তোমাদের ক্যামেরাও দেখিয়েছে। হরিণডাঙ্গা বলে একটা জায়গা আছে, যেখানে ঢুকলে শুধু বিজেপির ঘর ভেঙেছে বা সিপিএমের ঘর ভেঙেছে তা নয়, তৃণমূলের লোক যাকে কিনা মনে হয়েছে একটুখানি যেন একটু অন্যরকম, তাদেরকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বহু জায়গাতে সিপিএমের কর্মীদের দক্ষিণ বা 24 পরগনা এলাকাতে খুন করা হয়েছে। কিভাবে না, স্বামী স্ত্রীকে হাত বেঁধে বাঁধা অবস্থায় তাদের নাকি শর্ট সার্কিটে মারা গেছেন ভুল করে। তো এই ধরনের ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের ঘর ছাড়া হয়েছে, বিজেপি কর্মী 14 জন খুন হয়েছেন, এবং সব থেকে ন্যাক্কারজনক 32 জন বিজেপি সমর্থকের বাড়ির মহিলার। এই জন্যই তো এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্যই তো আরো আগে থেকে বিজেপি প্রার্থীর দুয়ারে দুয়ারে ভোট প্রচারে যাওয়া উচিত। মানুষ একটা কথা মৌপিয়াদি, এই জার্নালিস্ট তোমরা বিভিন্ন জায়গায় দেখছো একটা জিনিস, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, কোনো দলগতভাবে বলছি না, বহু জায়গাতেই দেখছি হাওয়া যেন থম হয়ে আছে। মানুষ কিন্তু মন তৈরি করে রেখেছে। দেখো মৌপিয়াদি, যখন কেউ তোমরা প্রার্থী তৈরি করতে পারো না, না, একদমই নয়। প্রার্থী তৈরি আছে, যথা সময় ঠিক সময় সেটা বলা হবে। আমাদের দল 42টা প্রার্থীর লিস্ট নিয়ে বসে, এটা নিয়ে কোনো সংশয় নেই, এটা নিয়ে ডেফিনেটলি কোনো সংশয় নেই যে ডায়মন্ড হারবারে প্রার্থী দেবে না বিজেপি, এটা তো হতে পারে না। কখনোই হবে না। কিন্তু এত দেরি কেন? তাহলে কি নওশাদ সিদ্দিকীর জন্য অপেক্ষা করছো? একদম না, নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন কিনা তার উপর নির্ভর করবে বিজেপির প্রার্থী কে হবে সেটা। সেরকম কোনো জোট নেই। বাকিরাও প্রার্থী নিয়ে ভাবুক, বা ভাববে কি ভাববে না, এটা তাদের ব্যাপার। আমার শুধু একটা জিনিসই মনে হচ্ছে, এইখানে বসে বিজেপির প্রার্থী নেই, এই কথাটা 33.5 বার উচ্চারণ করলো তৃণমূলের মুখপাত্র হিসেবে এসেছে। বেচারি 33.5 বার বিজেপি 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 বলছো। ভোটটা যাক না, তারপরে নয় ভেবে দেখবো কাকে কাকে নেওয়া যায়, কাকে কাকে রাখা যায়। ভোটটা যাক। আমি আসবো, আমি একটু নওশাদ সিদ্দিকী কি বলছেন সেটা শোনাবো। ডায়মন্ড হারবারের বিষয়টা আমি বলছি, দেখুন আমি এক জায়গায় অনড় আছি, এক জায়গায় একই জায়গায় অবস্থান করছি। কিছু বাধ্যবাধকতা থাকে,
আমি তো একা দলটা চালাই না, যদি একা দলটা চালাতাম ততক্ষণ আমি ওখানে মানে বেডিং পত্র নিয়ে ওখানে হাজির হয়ে যেতাম আর তখন প্রচারে নেমে যেতাম আমার হয়ে। সুতরাং আমি একা যেহেতু চালাচ্ছি না, ফলে আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে। আমি বুঝতে পারছি নওশাদ সিদ্দিকীর বক্তব্য, তিনি বারবার বলছেন তিনি ইচ্ছুক। আমি এখানেই তাপসবাবুর কাছে যাব যে তাপসবাবু, আইএসএফ তো সত্যি এমন কোনো সর্বভারতীয় পার্টি না যার একটা সেন্ট্রাল কমিটি আছে, যার একটা পলিট ব্যুরো আছে, অনেক কিছু বিভিন্ন স্টেটে বিভিন্ন ইকুয়েশনের কথা মাথায় রাখতে হয় ইত্যাদি। আইএসএফের মতো একটা দল কেন এখনো স্থির করতে পারছে না যে ডায়মন্ড হারবারে প্রার্থী দেবে কিনা এবং সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা ডায়মন্ড হারবারে? এত টাইম কিসের লাগছে, দ্বিধা কিসের? বলবো? হ্যাঁ প্লিজ। হ্যালো, বলুন। বিষয়টা হচ্ছে, দেখুন আমরা ছোট দল, বড় দল নয়, এটা কত না, ছোট দল বলেই তো অনেক পা ফেলতে গেলে 10 বার চিন্তা করতে হয়। এবং যখন একটা দলের জন্মলগ্ন থেকে চূড়ান্ত আক্রমণের শিকার হয়েছি শাসক দলের দ্বারা, আমাদের বহু কর্মী খুন হয়েছে, জেল খেটেছে, এখনো জেল থেকে জেলে খাটছে, স্বাভাবিক কারণেই আমাদের চেয়ারম্যানের ইচ্ছা হলে এই দল তার যতটুকু শৃঙ্খলা আছে তার মত দিতে পারে না। তাই দলে আলোচনা হচ্ছে, 2-1 দিনের মধ্যে আমি এখানে একটা কথা বলবো তাপসবাবু, এক সেকেন্ড। নওশাদ সিদ্দিকীকে গত 3 বছরে আমরা অন্তত রাজনৈতিক অবজারভার হিসেবে যেটা দেখেছি, কখনো মনে হয়নি যে তিনি ভাঙড়ে তাকে যেভাবে দেখা যাক বা বিভিন্ন ফোরামে নওশাদ সিদ্দিকী তার গাড়ি আক্রান্ত হয়েছে, নওশাদ সিদ্দিকী তিনি জেল খেটেছেন 42 দিন, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বিভিন্ন। নওশাদ সিদ্দিকী দমেননি, অর্থাৎ তিনি দমে যাওয়ার পাত্র, শুধুমাত্র ছোট দল, শাসক দলের আক্রমণ ইত্যাদি তার কথা মনে করে নওশাদ সিদ্দিকী ভীষণ ভয় পেয়ে যাচ্ছেন। এটা কি তার প্রতিও জাস্টিস হচ্ছে? না 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 না, বিষয়টা হচ্ছে, শুনুন, আমার নওশাদ সিদ্দিকী হচ্ছে আমাদের আঞ্চলিক দল পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের আমাদের পার্টির দলের মুখ। কাজে আমাদের 26 সাল হচ্ছে পাখির চোখ। স্বাভাবিক কারণে আমাদের চিন্তা করতে হচ্ছে 26 সালে পাখির চোখের আমাদের মুখ কে হবে। দেখুন, একটা দলের তো নিজস্ব থাকবে, তার কি মুখ করবে, কোনভাবে এগোবে। কারণ আমরা মনে করি না যে পার্লামেন্টে নওশাদ সিদ্দিকীকে পাঠিয়ে দলের আরো তো নেতা আছে, আমরা ডায়মন্ড হারবারে অন্য ক্যান্ডিডেট দাঁড় করতে পারি, আবার নওশাদ সিদ্দিকীকেও দাঁড়াতে পারে। এটা দ্রুত আমরা জানাবো, আশা করি দ্রুতই জানাবো। সৌমদা? না দেখুন, আমি আবার বলছি, ওনারা কি করবেন সেটা ওনাদের ব্যাপার, কিন্তু তার আগে আমি অনেকক্ষণ পরে সুযোগ পেয়েছি, আমি একটু আমার বিজেপির প্রতিনিধি কতগুলো কথা বলেছেন, খুব ভালো লেগেছে শুনতে আমার, আমি শুনছিলাম বসে বসে। তো উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, পরিবারবাদ নিয়ে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে বলতে অজিত পাওয়ার, হেমন্ত সোরেন বলেছেন, আবার হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছেন, আবার নারায়ণ রানেকে 70,000 কোটি টাকা ইত্যাদি ইত্যাদি বলছে, মানে যখন যেরকম তখন সেরকম। তারপর বলছেন কি পরিবারবাদ। জয় শাহকে কি আহমেদাবাদ স্টেশনে কুড়িয়ে পেয়েছিল নাকি অমিত শাহ? মানে জয় শাহ কি আহমেদাবাদ স্টেশনে কুড়িয়ে পেয়েছিল? জয় শাহ তো অ্যাক্টিভলি পলিটিক্সে আসে, পলিটিক্সে কি ছিল? তার ওর বেশি গুণ ছিল। না না, ওনার থেকে তো আমাদের বিজেপির প্রতিনিধির গুণ বেশি। তাহলে কি করতে ইয়ে চেয়ারম্যান? না, কিন্তু জয় শাহ কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি আরো বলছি, 53% বিজেপির সাংসদ পার্লামেন্টে পরিবারবাদের ফসল। আসলে গল্পটা না টিভি চ্যানেলে বসে বসে দেয়, আর 4 বার মিথ্যা কথা বলেছে, 4 বার সিপিএম এর প্রতিনিধি পয়েন্ট আউট করেছে, 4 বার ব্যাক আউট করেছে। আচ্ছা, তারপরে কি বলছে? ব্যাক আউট করেনি, তারপরে কি বলছে? তারপরে কি বলছে? তুমি তো চুপ করেছিলে, তারপরে কি বলছে? চুপ করেছিলে না, আচ্ছা আমাকে আমার সময় একটু বলতে দাও, আমার সময় বলেননি যে বলছে দল বদলের কথা। আচ্ছা, দল বদলের কথা বলে এই তো আমি বলছি তো, বাইরন বিশ্বাস কত কিছু বল। বাইরন বিশ্বাস তো অর্জুন সিং এর কাছে ট্রেনিং দিত সকাল বিকাল, অর্জুন সিং শেখাতো, আর অর্জুন সিং এখন দলে নিয়েছে। আচ্ছা, তারপরে এখন ব্যাপারটা হচ্ছে অর্জুন সিং এর টিকিটটা কে দিয়েছে? রাহুল গান্ধী দিয়েছে পার্লামেন্টে। তো ঘটনা হচ্ছে এরা এই টেলিভিশন চ্যানেলে এসে যত রকম মানে মিথ্যাচার, অপলাপ যত বলার, এতে 1% ভোট বাড়বে। পশ্চিমবঙ্গের বিজেপি নামক দলটা আর ডায়মন্ড হারবার নিয়ে অনেক কথা বলছি ডায়মন্ড হারবার নিয়ে। আমি বলছি তো ডায়মন্ড হারবারে কি হবে সেটা পরের কথা। আমরা তো বলছি যে আমরা সবাই মিলে একটা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। খুব
সংক্ষেপে সুদীপের কাছে আসবো। সুদীপ, না আমি আজকে মৌপিয়াদিকে একটা কথা একটু আমার ভালো লাগলো যে মৌপিয়াদিও প্রতিবেদন বলবার সময় হাওয়া গরম শব্দটা ব্যবহার করলে। 2 মাস আগে এই চিজি 24 ঘন্টার মঞ্চে সেদিনও আমি ছিলাম এবং সেই দিন নওশাদ সিদ্দিকী ছিলেন এবং তুমি ছিলে। হ্যাঁ, এবং সেখানে আমি ঠিক এই কথাটা বলেছিলাম যে আজকে হাওয়া গরম করবার জন্য এই কথাগুলো বলছি, আমার মনে নেই, যাতে মিডিয়া ফোকাস পায়, মিডিয়া যাতে নওশাদ সিদ্দিকীকে কভার করে। তাহলে নওশাদ সিদ্দিকী কিন্তু আজকে এটা প্রমাণ করে দিল যে সেদিন তৃণমূল কংগ্রেস ঠিক ছিল। আজ অব্দি নওশাদ সিদ্দিকীর বুকের পাটা হয়নি। আর আমি সংক্ষেপে বলতে গেলে আমাকে একটা অডিও তোমাদের তৃণমূলের যা প্রার্থী বিজেপিরও তাই প্রার্থী, তোমাদের বিজেপি প্রার্থীর দরকার কি? যা তৃণমূল তাই বিজেপি। অভিষেক ব্যানার্জি বিজেপির প্রার্থী, এটা মানতে হবে। হ্যালো, অভিষেক ব্যানার্জি তৃণমূল বিজেপির প্রার্থী। চিঠি লেখে অধীর চৌধুরী নামে 6.5 কোটি টাকা, তার বাড়িতে সিবিআই যায় না, কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে 11 বার ইডি সিবিআই ডাকাটা কি করে? ইডি কামাক স্ট্রিটের অ্যাড্রেস জানে না, জানো তো? ইডি কে কাকু সরকার অভিষেক ব্যানার্জিকে ডাকাটা কি করে? কাকুকে চেনে ইডি? এইটা হচ্ছে কংগ্রেসের সমস্যা। কাকুকে চেনে ইডি? শত্রু চিনতে পারে। আচ্ছা, কাকুকে চেনে? কংগ্রেস শত্রু চিনতে পারে। কাকুকে চেনে? কাকুর সর পেয়েছে ইডি। কংগ্রেস নিজে আসলে কাকুর সর জানে না। আর যাই বিজেপি যাই তৃণমূল, তৃণমূলকে যাই বিজেপি তাই তৃণমূল। আক্ষেপ করো না, আপনার নেতা অধীর চৌধুরী তৃণমূলও যা অভিষেক ব্যানার্জি তো এক সেকেন্ড, আমি খুব সংক্ষেপে এক সেকেন্ড, আমি কলতার কাছে আসবো। সংক্ষেপে এক সেকেন্ড। আরে সব অডিও আজকে নিয়ে বলে দিলে পরে কালকে আর কিছু থাকবে না। এক এক করে আমি ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক। আগে নওশাদ সিদ্দিকী সাহেবদের বলতে হবে যে পশ্চিমবাংলায় নো ভোট টু মমতা করি আসুন বাঁচার জন্য। শুভেন্দু অধিকারী বলছেন নওশাদকে দরজা খুলে রাখতে হবে, আমি রাজি আছি। শুভেন্দুকে এত শোনেন কেন? এটা একটা ব্যাপার হচ্ছে যে ক্যান্ডিডেট হবে নাকি নওশাদের মধ্যস্থতাকারী কংগ্রেস শুভেন্দু তাই সুদীপ রাহা, কোনো অসুবিধা নেই। তৃণমূল বিজেপির যে ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে, দুটো দল মিলে 10টা না 11টা দল বদল আছে। কিন্তু কলতান নওশাদ সিদ্দিকী যদি ওখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তোমাদের অসুবিধা কি? আমাদের কোনো অসুবিধা নেই। নওশাদ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করলে আমরা সমর্থন করব। আমার পার্টির সর্বোচ্চ লিডারশিপ মিডিয়াতে বলেছেন কোনোই অসুবিধা নেই। কিন্তু তৃণমূল বিজেপির এই নিয়ে কথা বলা সাজে না, কারণ 11টা দল বদলু ক্যান্ডিডেট, দু দলের ক্যান্ডিডেট লিস্টে নাম আছে। অধিকারীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, তাকে নিয়ে ক্যান্ডিডেট করে দিল। অর্জুন সিং এর বিরুদ্ধে শ্রমিক ভট্টাচার্যকে ধাক্কা মারার অভিযোগ, তাকে নিয়ে বিজেপির ক্যান্ডিডেট করে দিল। আমি শুভময়দার কাছে আসি। শুভময়দা, এই যে ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজন প্রতিদ্বন্দ্বীরও নাম মনোনয়ন হলো না, মানে মনোনীত হলো না। মনোনয়ন মানে আমি অফিসিয়াল মনোনয়ন বলছি না, মানে তাদের রেসপেক্টিভ দলের থেকে নাম ঘোষণা করার কথা বলছি। দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক দল তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। খুব দ্রুত বলি, যেটা তাপসবাবু যে কথাটা বলেছেন 2026-এর কথা ভেবে, অর্থাৎ তারা যেটা বলতে চাইছেন একমাত্র জয়ী প্রার্থী বিজেপি বাদে নওশাদ সিদ্দিকী, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি এই নির্বাচনে হেরে যান বা এই ধরনের ঘটনা ঘটে, তাহলে পরবর্তীকালে তাদের লড়াইটা ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা রাজনৈতিক প্রশ্ন। এর একটি প্রতিযুক্তি আছে, সেটা হচ্ছে যে নন্দীগ্রামের যে লড়াই, সেখানে একেবারে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল মীনাক্ষী মুখোপাধ্যায়ের, কিন্তু তারপর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু তিনি অপ্রাসঙ্গিক হয়ে যাননি। ফলে আইএসএফ এর যদি এই ধরনের কোনো ভয় থাকে যে তাদের নেতা নির্বাচনে দাঁড়িয়ে ভোটে হারলে তাদের দলের সংগঠন বা তাদের দলের ভাবনা তাতে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমার মনে হয় সেটা খুব সঠিক রাজনৈতিক একটি ধারণা নয়। এবং আমরা দেখেছি যে 2004 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মতো দল একটা মাত্র আসনে জয় পেয়েছিল। শুভময়দা, একেবারেই, এবং এই জিনিসটাই তো রাজনীতি পরিবর্তনশীল, এবং এক একটি নির্বাচন এক একজন নেতাকে সামনে আসতে সাহায্য করে। সুতরাং ঠিক যেভাবে সিপিআইএম মীনাক্ষী মুখোপাধ্যায়কে সম্ভবত এবার এখনো দাঁড় করাননি লোকসভা নির্বাচনে, যে সুযোগটি তারা ছাড়লেন, কি ভেবে ছাড়লেন, এই নিয়ে যুক্তি এবং প্রতিযুক্তি আসবেই। রাজনৈতিক নেতা যারা সামনের থেকে লড়াই করবেন, তারা ভারতের যে গণতন্ত্র তাতে নির্বাচনী লড়াইতে সামনে না আসা আমার মনে হয় একেবারে ভুল সিদ্ধান্ত। তাদের যে গণতন্ত্রের ব্যবস্থাটাই তো ভোট ভিত্তিক, সেই জায়গায় যে নেতারা লুকিয়ে পড়ছেন বা যে নেতাদের তাদের দলরা আস্তিনের তলায় লুকিয়ে রাখছে পরবর্তী নির্বাচনের জন্য তাদের গুছিয়ে রাখার জন্য, আমার মনে হয় ভারতবর্ষের যে কবে জানবো ডায়মন্ড হারবার এবং আসানসোলের প্রার্থীকে? ঠিক আমরা যখন জানাবো তখনই তোমরা জেনে যাবে। কিন্তু আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার যে মানুষ তৈরি আছে কাকে ভোট দেবে বলে। দ্বিতীয়ত, মানুষ এবারে জানে যে কাকে ভোট দিলে ভোট নষ্ট হবে,
কাকে ভোট দিলে ভোট নষ্ট হবে না। ওই প্রাক্তন তৃণমূল আর বর্তমান তৃণমূলের মধ্যে লড়াই হবে। প্রাক্তন তৃণমূল আর বর্তমান তৃণমূল সব এক, মানে ভোট পাওয়ার পরে সব চলে যাবে। প্রাক্তন কংগ্রেস না, প্রাক্তন কংগ্রেস না, আমি বলছি আমি আপনার যে পয়েন্ট নিলাম, আপনি বলছেন প্রাক্তন তৃণমূল মানে প্রাক্তন বিজেপি, প্রাক্তন তৃণমূল আর বর্তমান তৃণমূলের মধ্যেই লড়াই, মানে প্রাক্তন কংগ্রেসের কোনো সম্ভাবনা নেই। তার কারণ এখন কোনটা আপনি ভবিষ্যতে চলে যাবে, আপনি জানেন ভোট দেবে এটা তো কোনো সংশয়ের জায়গা নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াক ওভার তো কোনো রাজনৈতিক দলই দেবে না, কিন্তু আরও নিশ্চিতভাবে কেন্দ্রটা ডায়মন্ড হারবার বলেই কি আরও নিশ্চিত হয়ে আরও আটঘাট বেঁধে আরও অঙ্ক কষে প্রার্থী নির্ধারণের জন্যই এই সময়টা কেনা হচ্ছে। যদি সেটাই হয় তাহলে তো বলার কিছুই নেই। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।